জান্নাতকে আর কিছুই বলল না হসপিটালে। বাসায় এসে জান্নাতকে রাজের মা জিজ্ঞেস করলো, জান্নাত কে তোর সাথে এমন অবস্থা করেছে? জান্নাত তখন তার ভাবিকে জড়িয়ে ধরে বলল, ভাবি, রিসানা আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এসব করেছে। আমরা দুজন দুজনকে ভালোবাসি, ভাবি আমাকে ক্ষমা করে দাও। ভাইয়া যেন আমাকে ক্ষমা করে দেয়, আমি ভুল করে তোমাদের কষ্ট দিয়ে ফেলেছি। জান্নাত, তুমি চিন্তা করো না, আজকেই তোমার ভাইয়াকে অধরাদের বাসায় পাঠাচ্ছি। রাজের বাবা অধরাদের বাসায় গিয়ে দেখে বাড়িতে অনেক মেহমান। কাজের মেয়ে রহিমাকে মানুষ কেন এসেছে জিজ্ঞেস করলে বলে, ছোট সাহেবের বিয়ের পাকা কথা দিতে নাকি মেয়ে পক্ষ এসেছে। মেয়েরা অনেক বড় লোক, ছোট সাহেব নাকি ওই মেয়েকে অনেক দিন থেকেই ভালোবাসতো। রাজের বাবা কি বলবে কিছুই বুঝতে পারছে না। রিসানকে দেখলো সবার সামনে বসে আছে। রাজের বাবা সবার সামনে গিয়ে রিসানের গলার কলার ধরে বলল, তুই আমার বোনটাকে নষ্ট করে আর একটা মেয়ের জীবন নষ্ট করতে যাচ্ছিস? দোস্ত, তুই এসব কি করছিস? তোর নষ্ট বোনের জন্য আমার ভাইকে দোষারোপ করছিস কেন? তোর বোন কত ছেলের সাথে হোটেলে যেত। আবিদ, বেশি বলছিস কিন্তু। বিয়ে বাড়ির লোক সবাই আবিদ আর নিবিড় সাহেবের কথা শুনে চলে গেল। আবিদ সাহেব রেগে বলল, নিবিড়, তোর বোনের কি যোগ্যতা আছে আমার ভাইয়ের বউ হওয়ার? আর তোরই বা কি আছে? পথের ফকির হয়ে বসে আছিস। তোদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। দোস্ত, কি বলছিস এইসব? এমন করে বলিস না, সমাজে আমরা মুখ দেখাতে পারবো না। প্লিজ রিসানকে দিয়ে জান্নাতকে বউ করে নিয়ে আয়। নিবিড়, তোর মতো ফকিরের বোনকে আমার ভাই বিয়ে করবে না। আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে আছে সিনহা চৌধুরীর সাথে। আমার ব্যবসাতেও তারা ইনভেস্ট করবে। এদিকে অধরা আর রাজ দুজনে মিলে বাসায় এসে দেখে অধরার বাবা আর রাজের বাবা ঝগড়া করছে। কথা কাটাকাটির এক পর্যায়ে রাজের বাবা অধরার বাবার দুই পা জাপটে ধরে বলে, বন্ধু, আমার মান সম্মানটা রক্ষা কর। প্লিজ, সারা জীবন তোর গোলাম হয়ে থাকবো, তবু আমাদের পরিবারকে এই অসম্মানের হাত থেকে রক্ষা কর। আবিদ সাহেব কুকুরের মতো ব্যবহার করে নিবিড় সাহেবকে চলে যেতে বলে এবং অধরাকেও বলে দেয় রাজের সাথে না মিশতে, কারণ রাজের তাদের সমকক্ষ নয়। নিবিড় সাহেব রাজকে নিয়ে চলে আসে বাসায়। বাসায় আসতেই রাজের মা মিসেস রাজিয়া বলে, কি বললো অধরার বাবা, বিয়েতে রাজি হয়েছে? নিবিড় চোখের পানি মুছতে মুছতে বলল, জানো, রাজের মা আবিদের পা পর্যন্ত ধরেছিলাম, কোনো লাভ হয়নি। রিসানকে নাকি তাদের পছন্দ করা মেয়ের সাথে বিয়ে দেবে। রিসান আর মেয়েটা দুজন দুজনকে ভালোবেসেই বিয়ে করছে। আমরা তো এখন রাস্তার ফকির, আমাদের না আছে টাকা আর না আছে প্রাচুর্য। দরজার আড়াল থেকে জান্নাত সবকিছু শুনে একটা চিরকুট লুকিয়ে নিজেকে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দিল। এই জীবন রেখে তার লাভ কি? যাকে এতটা বিশ্বাস করে সবকিছু দিল, সেই মানুষটার জন্য বাবার সমতুল্য ভাইকে এতটা অপমানিত হতে হবে কল্পনা করতে পারেনি সে। এদিকে জান্নাতের রুমে নক করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে তাকাতেই নিবিড় দেখতে পেল তার আদরের বোনটি ফ্যানের সাথে ঝুলছে। রাজ দেখতে পেল তার মায়ের মতো যত্ন ফুপিটি ঝুলে রয়েছে, আর কোনোদিন তাকে জোর করে খাইয়ে দিবে না। এক নিমিষেই পরিবারটা একদম লন্ডভন্ড হয়ে যায়। আবিদ সাহেব অধরা জীবন থেকে রাজকে সরিয়ে দেওয়ার জন্য রাজের মায়ের সাথে তাদের বাড়ির কাজের লোকের পরকীয়ার কথা এলাকা শহর রটায়। এই জন্য এলাকার সবাই যেন তাদের বাহির করে দেয়। এদিকে এলাকা সহ ছড়িয়ে যায় রাজের মায়ের নামে মিথ্যা অপবাদ। রাজ অধরাকে দেখতে না পেয়ে লুকিয়ে লুকিয়ে তাদের বাসায় আসতেই অধরা রাজকে তার মায়ের বিষয়ে বাজে কথা বলে তাড়িয়ে দেয়। রাজ অধরাকে অনেক ভালোবাসতো। বাসায় এসে তার মাকে জড়িয়ে ধরে বলে, মা, আমি অধরাকে ছাড়া বাঁচবো না। তোমরা আমার অধরাকে এনে দিবে? জানো মা, আজ স্বপ্নে দেখেছি অধরাকে অন্যত্র বিয়ে দিয়ে দিচ্ছে। রাজের মা রাজের মাথাটা বুকে নিয়ে বলল, বাবা, আমাদের বাড়ির পুত্রবধূকে আমাদের বাসায় আনবো, চিন্তা করিস না। এদিকে রাজের শরীর জ্বর এসে পড়ে। জ্বরের ঘুরে অধরার নাম জপতে থাকে। নিবিড় সাহেব আর তার স্ত্রী রাজিয়া নিজের পুত্রবধূকে নিয়ে আসতে অধরাদের বাড়িতে গেলে অধরার বাবা বলে, পুতুল খেলার বিয়ে সে মানে না, আর কোনো বাজে পরিবারে তারা তাদের মেয়েকে যেতে দিতে পারবে না। রাজের মা অধরার কাছে গিয়ে বলে, মা, তুই আমাদের কাছে থাকতে পারবি? আমাদের তো মেয়ে নেই। রাজটাও দুদিন থেকে কিচ্ছু খাচ্ছে না। জ্বরের ঘোরে ছেলেটা তোকে দেখতে চাচ্ছে, যাবি তুই? আমার ছেলেটা তোকে ছাড়া বাঁচবে না মা। আন্টি, ক্ষমা করবেন, আমি যেতে পারবো না। বাবা যা বলবেন আমি তাই মেনে নেব। আর আপনাদের পরিবার একটা বাজে পরিবার, সবাই বলছে। আপনি নাকি রাব্বি আঙ্কেলের সাথে, লোকে এসব বলছে। অধরার মুখে এই কথা শুনে রাজের বাবা অধরার গালে ঠাস করে চড় বসিয়ে দিয়ে বলে, কার নামে কি বলছিস? উনি তোর শাশুড়ি। শাশুড়ি মানি না। আর বাবা, তুমি কিছু বলছো না?
রাস্তার লোকের কিভাবে সাহস হয় আমাকে চড় মারার? নিবিড় সাহেব আর রাজিয়া অধরার কথা শুনে কান্না করে দেয়। নিবিড় সাহেব চোখের পানি ধরে রাখতে পারছে না, চোখের পানি টলমল করছে। টলটলে চোখ জোড়া নিয়ে অধরার দিকে তাকিয়ে করুণ সুরে বলল, অধরা, তোকে নিজের মেয়ে ভেবে শাসন করেছিলাম, আর তুই কি বললি আমরা নাকি রাস্তার মানুষ? তোর বাবাকে জিজ্ঞেস করে দেখিস তোর বাবা আজকে কোটিপতি কার জন্য। রাত জ্বর নিয়ে এসেছিল অধরাকে দেখতে, কিন্তু অধরার এই ভয়ানক রূপ দেখে তার অন্তরাত্মা কেঁপে ওঠে। রাজ তার মা বাবাকে রেখেই বাসায় এসে পড়ে, আর মনে মনে ঠিক করে আর কোনো দিন মা বাবাকে অধরার কথা বলবে না। তার কলিজা যে অধরা ছিল সে মরে গেছে। এদিকে নিবিড় সাহেব ও তার স্ত্রীকে অধরার বাবা মা অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। রাস্তা দিয়ে যখন হাঁটছিল তখন এলাকার লোক বিভিন্ন রকমের বাজে কথা বলছিল। হঠাৎ পিছন থেকে একটা বালু ভর্তি ট্রাক এসে দুজনকেই পিষে দেয়। এলাকার সবাই সেদিন বলছিল মা বাবা দুজন দুজনকে জড়িয়ে ধরে ট্রাকের নিচে চাপা পড়ে। রাজ সম্পূর্ণ ঘটনাটা বলতেই অধরা অসহায় দৃষ্টি নিয়ে রাজের দিকে তাকিয়ে বলে, সেদিনের ভুলের কি কোনো ক্ষমা হবে না? রাজ অধরার গালে ঠাস করে চড় বসিয়ে দিয়ে বলে, যে আগুন আমার বুকে জ্বালিয়েছিলি সেটা সুদে আসলে উসুল করব। তোর অ্যাবর্শন করাবো কাল, রেডি থাকিস। আগামী 3 মাস তোকে দিয়ে কোটি টাকার ডিল সাইন করাবো, আর মা বাবার বিচার করব। অসহায়ের দৃষ্টি নিয়ে রাজের দিকে তাকিয়ে বলে, সেদিনের ভুলের কি কোনো ক্ষমা হবে না? কি হলো, তোর অভিনয়ে চোখের পানি ফেলবি না আমার সামনে। আপনি প্লিজ এমন বলবেন না, আমাকে প্লিজ মুক্তি দেন। তোর মুক্তি? আমার হৃদয়ে যে আগুন জ্বালিয়েছিস তা না নিভে যাওয়া পর্যন্ত মুক্তি পাবি না। কথাটা বলে রাজ বাহিরে চলে গেল। অধরা রুমে ঢুকে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো। এই কান্না যেন বাদল ঝর্ণা ধারাকেও হার মানায়। এক কাল বৈশাখী ঝড় তার জীবনটা এভাবে শেষ করে দেবে সে ভাবতে পারেনি। ফোনটা বারবার রিং হচ্ছে, কিন্তু ফোন ধরার সাহস হচ্ছে না অধরার। কয়েকবার রিং হওয়ার পর অধরা চোখের পানি মুছে ফোনটা রিসিভ করলো। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসলো পরিচিত সেই কণ্ঠটা। আপু, কেমন আছো? হ্যাঁ ভালো, তুই কেমন আছিস? আপু, তোমাকে ছাড়া ভালো থাকি কিভাবে? আপু, কতদিন তোমার মুখ দেখি না, খুব দেখতে ইচ্ছে করছে তোমায়। অধরা চোখের পানি মুছে বলল, তাই বুঝি? কিন্তু ইস্যু দেখ, আমার বস একেবারেই মন ভোলা, আমাকে ছাড়তে চায় না। তুই টেনশন করিস না, আর কয়েকটা দিন তারপর তোর সাথে দেখা করব। আপু, আমি মরে গেলে আসবে? আমি কি কিচ্ছু বুঝি না? তুমি মিথ্যা বলছো হয়তো আমাকে। আমার মন বলছে তুমি কষ্টে আছো। প্লিজ বলো না তোমার কি হয়েছে। অধরা আর চোখের পানি ধরে রাখতে পারছে না। ছোট থেকে ইস্যুকে নিজে হাতে বড় করেছে, আর সেই ইস্যু থেকে কত দূরে। ইস্যুর জন্য অধরার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু কিছুই করার নেই, কান্না করাও যাবে না। কান্না শুনতে পেলে ইস্যুটা কষ্ট পাবে। কি হলো আপু, কথা বলছো না কেন? হুম, বলছি তো। আপু, সত্যি করে বলো তো তুমি কেমন আছো? আরে আমি ভালো আছি, তুই চিন্তা করিস না, এখন রাখছি, পরে কথা হবে। অধরা ফোনটা কেটে দিয়েই হাউ মাউ করে কেঁদে দিল। সে জানে না তার এই জীবনের শেষ কোথায়। এদিকে মিসেস রাহেলা আর তার মেয়ে ত্রিজামণি বলল, ত্রিজামণি, অধরার মতি গতি ঠিক লাগছে না। আর রাত যদি পরে অধরাকে সত্যি সত্যি মেনে নেয়, তাহলে কোটি টাকার সম্পদ হাতছাড়া হয়ে যাবে। আর আমার ভাবতেও লজ্জা লাগছে তুই রাজকে তোর প্রেমে পড়াতে পারছিস না। মা, রাজ শুধু বলে সে একজনকে ভালোবাসে, আর কাউকে ভালোবাসতে পারবে না। সেই একজনটা আবার অধরা নয় তো? মা, তুমি ঠিকই বলেছো, অধরাই হবে। যাই হোক, অধরাকে যে করেই হোক বাড়ি থেকে তাড়াবো। অধরা থাকলে রাজ আমার হবে না। ত্রিজামণির মা বলল, যা করার তাড়াতাড়ি কর। এদিকে রাত্রিবেলা রাজ বাসায় এসে দেখে অধরার রুমের দরজা খোলা। রাজ দরজার কাছে আসতে বুঝতে পারলো অধরা কার সাথে যেন কথা বলছে। ফিসফিসিয়ে রাজ রুমে ঢুকতেই ফোনটা রেখে দিল। রাজ অধরার গালে ঠাস করে চড় বসিয়ে দিয়ে বলতে লাগলো, তোর আমাকে দিয়ে হয় না? প্রেগনেন্ট করানোর পরেও তোর নাগরের সাথে কথা বলতে হয়? আজ তোর সব চাহিদা আমি মেটাবো। এই বলে অধরার শরীর থেকে টান দিয়ে কাপড় খুলে ফেলে। প্লিজ আমাকে ছেড়ে দেন। কেন ছেড়ে দিব তোকে? আর তুই এতক্ষণ কার সাথে কথা বললি বল? আপনার জানতে হবে না। কেন জানতে হবে না? এই 3 মাস তুই শুধুই আমার। নিশ্চয়ই তুই তিয়াসের সাথে কথা বললি। হ্যাঁ, তাতে আপনার কি? আপনার তো আমার শরীর চাই। বুকের বাঁ পাশে একটা হৃৎপিণ্ড আছে, সেটার খোঁজ কি কখনো নিয়েছেন? চুপ কর, আমার বাসাতে থেকে আমার মুখে মুখে তর্ক।
অধরা আর কিচ্ছু বলল না। রাজ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে অধরা এখনো বিছানায় বসে আছে। রাত্রে খেয়েছিস? অধরা কিচ্ছু বলল না। কি হলো, কথা বলছিস না কেন? ধমক দিয়ে অধরা ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে না সূচক জবাব দিল। রাজ নিচ থেকে খাবার এনে দিয়ে বলল, খেয়ে নে, নয়তো বাচ্চার প্রবলেম হবে। তোর সাথে শত্রুতা থাকতে পারে, যে আসছে তার সাথে তো কোনো শত্রুতা নেই। আপনি যে বলছেন বেবি নষ্ট করে দেবেন। অধরার কথা শুনে রাজ কষে একটা থাপ্পড় দিয়ে দেয়। থাপ্পড় খেয়ে অধরা কান্না করে দিল। রাজ ধমক দিয়ে চুপ হতে বলে। অধরা একদম চুপ হয়ে যায়। রাজ নিজের হাতে অধরাকে খাইয়ে দেয়। অধরা খাওয়া শেষ হলে অধরা রাজকে বলে, রাজ, আমাকে কি ক্ষমা করা যায় না? রাজ কিচ্ছু বলল না। অধরাকে হ্যাচকা টান দিয়ে বুকের সাথে মিশিয়ে নিল। কি করছেন এসব? ছাড়েন আমাকে। তাই বুঝি? তা তোমাকে ছাড়বো কেন? আইনত তুমি আমার বউ। আজ কোনো কথা হবে না। আজ তোমাকে আদর সোহাগে ভরিয়ে দেব। রাজের মুখে বউ শব্দটা শুনে মুহূর্তে অধরার চোখে পানি এসে যায়। সে আর রাজকে বাধা দেয় না। রাজের প্রতিটা স্পর্শে আজ কোনো হিংস্রতা খুঁজে পাচ্ছে না অধরা। রাজ অধরার ললাটে ভালোবাসার স্পর্শ এঁকে দিল কপালে বৃত্তকার টিপ স্বরূপ। অধরা তার আখি জোড়া বন্ধ করে নিল আর রাজকে নিচে থেকে শক্ত করে বাহুডোরে আবদ্ধ করে নিল। রাজ তার নাক দিয়ে অধরার গলায় আর বুকে আলতো করে সুড়সুড়ি দিল। অধরা দুই হাতে রাজের চুলগুলোকে খামচে ধরলো। রাজ খুব যত্ন করে আজ অধরার বস্ত্র হরণ করছে। অধরার শরীর কাঁপছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে। অধরা পারছে না চোখ খুলতে, আখিজোড়া বন্ধ করে অনুভূতির রাজ্যে হারিয়ে যাচ্ছে। অধরার কাছে আজকে রাতটা খুব স্পেশাল মনে হচ্ছে। কেননা রাজ তাকে না ভালোবাসলে তার গর্ভের সন্তানকে তো ভালোবাসে। এদিকে রাজ অধরার বুকে মাথা রেখে ঘুমিয়ে যায়। বিদ্যুৎ চলে গেছে। জানালা দিয়ে অন্ধকারে জোনাকি পোকাগুলো আলো জ্বালিয়ে তাদের পাহারা দিচ্ছে। রাতটার সৌন্দর্য যেন শত গুণ বৃদ্ধি পেয়েছে। অধরার খুব করে বলতে ইচ্ছে করছে আজ, আকাশের নক্ষত্রের সাক্ষী, কেবল তোমাকেই ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসি। আমার চিলে কোঠার জানালায় তোমার নামে যত বৃষ্টি ঝরে, তাদের কসম, কেবল তোমাকেই ভালোবাসি। তোমার দেয়া অবহেলার আকাশে মেঘ জমাতে জমাতে একদিন আমিও বৃষ্টি হয়েই ঝরে যাব। হ্যাঁ, মরব তোমাকে ভালোবেসেই। প্রতিনিয়ত বুকের ভেতরে চিৎকার করতে করতেই একদিন মারা যাব। এদিকে রাজ ঘুমের ঘোরে বলতে লাগলো, আমার হৃদয়েশ্বরী, আমাদের খুব ছোট্ট একটা সংসার হবে। আমাদের ছোট্ট ঘর আলো করে খুব সুন্দর একটা রাজকুমার আসবে, রূপকথার গল্পের মতো। আমরা সারাদিন ঝগড়া করব আর সে বিচার করবে।